ইতিহাস কিভাবে দেখে জানি না, আমি এটাকে ভাগ্যচক্র হিসাবে দেখি। এই যে আমাদের রায়পুরে আমরা যে বসে আছি, এই রায়পুরের ইতিহাস বা এইটাকে নিয়ে জানার আগে এর পারিপার্শ্বিক ইতিহাস কিছুটা জেনে নেওয়া ভালো। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্লোরার হাবুস চ্যানেল। এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথের তিরোধান দিবস। এই পুণ্যলগ্নে আমরা বোলপুর স্টেশনে এসে পৌঁছলাম। সময় এখন সকাল 8:40। স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা টোটো ধরে সোজা রায়পুর জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এটা আমাদের বোলপুর স্টেশন থেকে রায়পুর যাওয়ার পথে আপনার রোডের মধ্যে যেতে বাঁ দিকে পড়ে আপনার বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। এখানে প্রয়াত কবির উদ্দেশ্যে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে আমরাও সামিল হলাম এবং কবিকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা রায়পুরের উদ্দেশ্যে রওনা দিলাম। তব জয় গাথা, জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে। আমরা এসে পৌঁছলাম রায়পুর বাস স্ট্যান্ড। এখান থেকে লেফট টার্ন নিয়ে কিলোমিটার 2 গেলেই পড়বে রায়পুর রাজবাড়ি। চলুন যাই। এই যে নমস্কার, আজকে আমরা বোলপুর এসছি। বোলপুর থেকে এসছি রায়পুর এই জমিদার বাড়িতে। এখানে স্থানীয় সেই অঙ্কুশ দাস মহাশয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছে। হ্যাঁ, আমি আমার চ্যানেল, ছোট্ট চ্যানেল এক্সপ্লোরার হাবুসের তরফ থেকে ওনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। এবং এই রাজবাড়ি সম্বন্ধে আপনি যদি কিছু আমাদের একটুখানি করেন, মানে বর্ণনা করেন। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা সমৃদ্ধ হব। সবার প্রথমে আপনাকে, আপনার চ্যানেলের দর্শককে সমগ্র রায়পুরবাসীর পক্ষ থেকে এবং রায়পুর সিংহ পরিবারের পক্ষ থেকে এবং বর্তমানে এই জমিদার বাড়িটি দেখাশোনার যে দায়িত্বে আছে রায়পুর যুব সংঘ ক্লাবের প্রত্যেকটি সদস্য এবং এই জমিদার বাড়ি ম্যানেজমেন্টে যারা আছেন, যে সমস্ত ইয়াং ব্লাড যারা আছেন, এই প্রত্যেকের তরফ থেকে আপনাকে, আপনার চ্যানেলের দর্শককে আমাদের পক্ষ থেকেও আন্তরিক ধন্যবাদ। থ্যাংক ইউ। তার কারণ এই ধরনের কাজ তো হয় না সবাই। চটুলতার এই সময়ে, সস্তা জনপ্রিয়তার এই সময়ে ইতিহাস নিয়ে খুব একটা চর্চাতে আগ্রহী নয়। আপনাদের মতন মানুষ যারা আঞ্চলিক ইতিহাসকে বা মাইক্রো হিস্ট্রিকে গুরুত্ব দেন, এই যে ইতিহাস গুলিয়ে যাওয়া বা গুলিয়ে দেওয়ার এই সময়ে আপনাদের কাজগুলো সময়ের নিরিখে শ্রদ্ধাযোগ্য। আমরা সমগ্র রায়পুর বাসীর পক্ষ থেকে আপনার মতন যারা কাজ করছেন বা আগামী দিনে করবেন তাদের কাছে আঞ্চলিক মানুষ হিসেবে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুনে খুব ভালো লাগলো। আপনারাও এগিয়ে যান, এই আশাই রাখি। এই যে আমাদের রায়পুরে আমরা যে বসে আছি, এই রায়পুরের ইতিহাস বা এইটাকে নিয়ে জানার আগে এর পারিপার্শ্বিক ইতিহাস কিছুটা জেনে নেওয়া ভালো। এই যে রায়পুর, সুপুর, কাঁকুটিয়া, দেউলি, এই যে জনপদগুলো একে অপরের সাথে সম্পৃক্ত হয়ে আছে, প্রত্নতাত্ত্বিকভাবে প্রমাণিত এখানকার সভ্যতার ইতিহাস অত্যন্ত প্রাচীন। সুপুর বলে যে জায়গাটির নাম করলাম, ধরুন এই সুপুর হচ্ছে সুরত বন্দর, সুরত রাজা, বা ধরুন কাঁকুটিয়া, অর্থাৎ একটা সময় যেটা ছিল কানকুটিয়া। কানকুটিয়া কি? লোচন দাসের শ্বশুর বাড়ি। লোচন দাস কোন লোচন দাস? চৈতন্য মঙ্গলের লোচন দাস। এই কানকুটিয়ায় যে শ্বশুর বাড়ি, অর্থাৎ কানকুটিয়াতে বসেই
উনি চৈতন্যমঙ্গল কাব্য লেখেন আচ্ছা এবং এই ম্যানুস্ক্রিপ্টই উনি নিয়ে যান বিষ্ণুপ্রিয়া দেবীকে শোনান টোনান ইত্যাদি ইত্যাদি। আচ্ছা আচ্ছা পাশাপাশি দেউল বলে যে গ্রামটি বললাম, সেখানে আজও প্রায় প্রত্যেক 2-3 বছর পরে বন্যা হলেই এখনো পর্যন্ত পাল, গুপ্ত, সেন যুগের মূর্তি বেরোয় এবং আচ্ছা গুরু ভিডিওতে পুরনো ইতিহাস বর্ণনার সাথে সাথে বর্তমান যে জমিদার বাড়ির যে ভগ্ন দশা সেটার একসাথে এক মেলবন্ধন ঘটিয়ে আমার এই প্রতিবেদনটা উপস্থিত করার চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন, এই অনুরোধই রাখলাম। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এখান থেকে এখানে কি করে এলো সেটা তার সংক্ষিপ্ত ইতিহাস থাকে। তো মোটামুটি এই ছোট অংশটি বললাম এই কারণে যে এই জনপদের প্রাচীনত্ব নিয়ে যাতে একটি ধারণা পাওয়া যায়। বর্তমানে যে রায়পুরে আমরা বসে আছি এটি হলো নব্য রায়পুর। আচ্ছা অর্থাৎ এই সমস্ত আজ থেকে প্রায় 300, 350, 400 বছর আগে এই জায়গাগুলো সমস্ত অধিকাংশ নিষ্কর জমি ছিল, আর একটা অংশ ছিল আপনার চাষযোগ্য জমি। গ্রামটা তখন আরো অজয়ের ওই পারে মানে কাছাকাছি ছিল। আচ্ছা অজয় বৈতর বর্ধমানের ঘাট ঘেঁষে আচ্ছা সময়ের সাথে সাথে ব্রহ্মাণ্ডের নিয়ম অনুযায়ী আপনার অজয় আরো এদিকে চলে এসেছে এবং বসতিও উল্টে গেছে। এবং এই যে রায়পুর জমিদার বাড়ি এখন, এইটি ছিল গ্রামের শেষ প্রান্ত। এইখান দিয়ে নদী যেত। না, এখান দিয়ে যেত না, নদীটা আরো দূরে ছিল এখান থেকে, আচ্ছা 3-3.5 কিলোমিটার 4 কিলোমিটার দূরে ছিল। আচ্ছা অর্থাৎ এইটা যখন গ্রামের এই দিক থেকে লাস্ট প্রান্ত হলো, তখন আস্তে আস্তে এই রাস্তাগুলো ডেভেলপ হয়েছে। আচ্ছা রায়পুরের আদি নাম ছিল আদমপুর। রায়পুরের আদি নাম ছিল আদমপুর। এখন আমরা সেই আদমপুরের ইতিহাস যদি দেখতে যাই তাহলে আমাকে শুরু করতে হবে বর্গী আক্রমণের সমসাময়িক সময় থেকে। কিন্তু আচ্ছা সেই মারাঠাদের হাতেই বীরভূম যখন আক্রান্ত হয় এবং গ্রামের পর গ্রাম যখন শ্মশান হয়ে যায়, এটা ডকুমেন্টেড তথ্য, সেখানে কিন্তু ম্যাক্সিমাম গ্রামই হিন্দুদেরই ছিল। অর্থাৎ হিন্দুদের হাতেই হিন্দুদের, হিন্দু হ্যাঁ। নিধন হয়েছে, অত্যাচারিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। মানে মোগল সাম্রাজ্য আসার আগে যে, যদিও এটা ইয়ের বাইরে, তবুও বলে রাখা আলোচনা প্রসঙ্গে সহজাতভাবে আসছে বলে বলছি যে মোগল সাম্রাজ্য আসার আগে হিন্দু রাজাদের মধ্যে যে খুব একেবারে ভ্রাতৃত্ব বোধ জেগেছিল তা তো একদমই নয়। ছিল না। তো বর্গী আক্রমণের এই যে সময়টি, অর্থাৎ 1740 থেকে 1750-51 এই পিরিয়ডে শিব এই যে মন্দির, অর্থাৎ বর্গী অজয় বেল্টে যে সমস্ত শিব মন্দির দেখা যায়, হুম, যেটা ওই পিরিয়ডে তৈরি হওয়া, তার অনেকগুলো কিন্তু বর্গী আক্রমণ প্রতিহত করার জন্য তৈরি হয়েছে বলে অনুমান করা হয়। যে এই গ্রামে শিব আরাধ্য দেবতা, এই গ্রামে আমরা আক্রমণ চালাবো না, হুম। এই জায়গাতে। কিন্তু অদ্ভুতভাবে এমন অনেক গ্রামকে ওরা আক্রমণ করেছিল যেখানে অন্যান্য হিন্দু দেবদেবীও ছিল। তো এই সময়টাতে মুর্শিদাবাদের আন্ডারে তখন ছিল বীরভূম। এই বীরভূম কিন্তু আজকের বীরভূম নয়। এই বীরভূম হচ্ছে বর্ধমানের কিছু অংশ ঢুকে গেছে, এই বীরভূম হচ্ছে বাঁকুড়ার কিছু অংশ ঢুকে গেছে, এই বীরভূম হচ্ছে মুর্শিদাবাদেরও কিছু কিছু অংশ তখন বীরভূম, বৃহত্তর বীরভূম। এই বীরভূমকে তখন বীরভূমকে চালানো হতো প্রশাসনিক এবং রাজনৈতিকভাবে রাজনগর থেকে, মুসলিম শাসক দ্বারা রাজনগর থেকে। এই রাজনগর কিন্তু আবার মুর্শিদাবাদের তত্ত্বাবধানে পরিচালিত হতো। ফলত বীরভূম আক্রান্ত মানে রাজনগর আক্রান্ত একটা কথা, যে বীরভূম কি মানে বীরভূমি এই হিসেবে নাম? বীরভূম নামকরণ নিয়ে একাধিক মতামত আছে। বীরভূমি আছে, তারপরে বীর রাজার একটা তত্ত্ব আছে। আচ্ছা যখন এখানে আক্রমণ হলো, মুর্শিদাবাদ থেকে 10,000 মনসবদার জিতানাথ দত্তকে এই বর্গী আক্রমণ প্রতিহত করার জন্য পাঠানো হলো। আচ্ছা আচ্ছা তিনি এসে ছাউনি ফেললেন তৎকালের
বিখ্যাত বন্দর সুপুর বন্দরকে প্রোটেক্ট করার জন্য। সুপুর কোন সুপুর? আজকে মানে আজকের যেটা সুপুর গ্রাম, সেটা তখন নদী বন্দর ছিল। তো এই সুপুরকে আচ্ছা। তখন রায়পুর তখন তো রায়পুর ছিল না, আদমপুর ছিল। আদমপুর এতটা প্রভাব প্রতিপত্তিশালী, এতটা গুরুত্বপূর্ণ ছিল না। সুপুর বন্দরকে প্রোটেক্ট করতে হবে। এবং এই বেল্টের আরো বেশ কয়েকটি বন্দর ছিল, ইটন্ডা ছিল তাদের মধ্যে একটা। আচ্ছা আচ্ছা। যাই হোক, তো সেই সময়ে সুপুরে আরেকজন বৃহত্তর জমিদার ছিলেন। ভেবে দেখুন, একজন মুসলিম রাজনগরের মুসলিম শাসকদের তত্ত্বাবধানে সুপুরে একজন হিন্দু জমিদার, শুধু হিন্দু না, তিনি ছিলেন বৈষ্ণব, আচ্ছা। যাকে বীর গোস্বামী নামে আমরা চিনি। ইতিহাস যাকে বীর গোস্বামী নামে, মহারাষ্ট্র পুরাণে যাকে বীর গোস্বামী নামে উল্লেখ করা হয়েছে। এই মহারাষ্ট্র পুরাণ কিন্তু লিখেছে একজন মারাঠা, যেখানে এই বর্ণনা, এর আগের যে বর্ণনাগুলো দিলাম, ধ্বংসাত্মক বর্ণনা, সেগুলো ওখান থেকে পাওয়া যায়। তো বীর গোস্বামী এবং জিতানাথ দত্ত একসঙ্গে বর্গী আক্রমণ প্রতিহত করে। আচ্ছা আচ্ছা। এরই উপহার স্বরূপ বলতে পারেন, বা অন্যান্য জায়গা থেকে জনশ্রুতি, এর কোনো প্রপার ডকুমেন্টেশন নেই, জনশ্রুতি যে এর উপহার স্বরূপ, এবং জিতানাথ দত্ত যেহেতু আদমপুরে সেনা ছাউনি ফেলেছিলেন, উভয়ের সংমিশ্রণে ওনাকে এখানে থাকার অনুমতি দেওয়া হয় বা দান করা হয়, সঙ্গে বেশ কিছু জমি জায়গা দিয়ে। রায়পুর, আদমপুর থেকে রায়পুর নামকরণ হওয়ার পেছনে একাধিক যে জনশ্রুতি, তার মধ্যে একটি হচ্ছে এই জিতানাথ দত্ত ওই মুর্শিদাবাদ দরবার থেকে রায় চৌধুরী উপাধি নেন। বুঝতে পেরেছেন? পরবর্তীকালে রায়টা চলে যায় চৌধুরী থেকে যায়। এই চৌধুরীদের সাথে আবার সজনীকান্ত সেন, অর্থাৎ শনিবারের চিঠি সজনীকান্ত, সেন বলছি, দাস সজনীকান্ত আবার একটা সম্পর্ক পরবর্তীকালে আমরা খুঁজে পাবো। তো এরা হচ্ছে আদমপুর তথা আদমপুর থেকে রায়পুর, এদের প্রথম জমিদারি এদের ছিল। এইটা গেল মানে আপনার বলুন ওই বর্গী আক্রমণের এই অংশটা। এই যে বর্গী আক্রমণের ফলে দীর্ঘ 10-12 বছর বীরভূমের অস্থির পরিস্থিতি, এবং তার কয়েক বছরের পরেই মুর্শিদাবাদের পতন, সিরাজদৌল্লার পতন, এই সামগ্রিকভাবে বীরভূমের, বঙ্গের তো বটেই, তার প্রভাব বীরভূমে পড়েছিল। সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক একটা ডামাডোল চলেছে। আচ্ছা। এর পরবর্তীকালে মুর্শিদাবাদের পতনের ফলে এখানে পর্তুগিজ, ফ্রান্স, এই সমস্ত উপনিবেশের একটা চেষ্টা হতে থাকে। আচ্ছা। কিন্তু পাশাপাশি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমশ সক্রিয় হতে থাকলে তাদের যে প্রভাব প্রতিপত্তি, সেটা ম্রিয়মাণ হতে থাকে। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই যে পিরিয়ডটাতে বীরভূমের অর্থনৈতিক এবং রাজনৈতিক স্থিতাবস্থা আস্তে আস্তে ফিরে আসতে থাকে। এই সময়ে বীরভূমের বাইরে থেকে এমন কিছু মানুষ এখানে একাধিকভাবে ভাগ্য অন্বেষণে এখানে আসেন। আচ্ছা। তারা কেউ এখানকার ভূমিপুত্র ছিলেন না, কিন্তু বুঝতে পেরেছেন? যেমন ধরুন, বা আবার অনেক, মানে এই পিরিয়ডের আগে থেকেই, যেমন ধরুন হেতমপুরের চক্রবর্তী পরিবার, ওরা ছিল রাজনগরের রাজাদের উচ্চপদস্থ কর্মচারী। সুরুলের সরকার বাড়ি যারা, তারা হচ্ছে আপনার বলতে গেলে তাদের যে পূর্বপুরুষ, সেই পূর্বপুরুষ সন্তানের আশাতে এখানে এসে তারা বসতি স্থাপন করে, পরবর্তীকালে ব্যবসা বাণিজ্যে তারা ইনভলভ হয়, ইত্যাদি ইত্যাদি। রায়পুরেরটা তো আমি কিছুক্ষণ পরে বলবো। বন্দোবস্ত সমস্ত তারা এখানকার ভূমিপুত্র নয়, আর একটা না, যারা বীরভূমের বুকে আবির্ভূত হলেন, এই জমিদারদের যে প্রতিপত্তি এবং প্রভাব, অর্থনৈতিক কথা বলছি, এটির দুটো রূপ ছিল। একটি যেটা স্বচ্ছ দিক ছিল, আরেকটি ছিল দুর্নীতিময়। তথ্য বলছে 1830-35 এইরকম একটা পিরিয়ডে বীরভূমে 2টি মাত্র ইংরেজি মাধ্যম স্কুল ছিল।
আচ্ছা আচ্ছা। একটি ছিল সরকারি প্রসিত এবং অন্য একটি ছিল রায়পুরের জগমোহন সিংহের উদ্যোগে পারিবারিক স্কুল। ভেবে দেখুন, অন্যান্য জমিদার শ্রেণীর থেকে রায়পুরের সিংহ পরিবারকে হয়তো এই শিক্ষা সংস্কৃতি বা শিক্ষার যে সচেতনতা দিকটাই হয়তো আলাদা করার এর থেকে আর প্রকৃষ্ট উদাহরণ আপনি কি পাবেন? অন্যান্য পরিবারের সদস্যরা বা অন্যান্য পরিবার যখন এই পিরিয়ডটাতে যখন ব্যাপকভাবে ব্যবসায়িক প্রতিপত্তি বিস্তারে নিজেদের দৃষ্টি নিক্ষেপ করেছেন, ঠিক ওই সময়টাতে রায়পুরের সিংহ পরিবারও তার পাশাপাশি ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির পাশাপাশি তারা আধুনিক শিক্ষাকেও তারা গ্রহণ করে নিচ্ছেন। অবশ্য শিক্ষার হ্যাঁ, বিস্তার, হ্যাঁ। বলতে দ্বিধা নেই, ইংরেজি শিক্ষার পেছনে ইংরেজি ভাষার প্রতি দরদের থেকেও ইংরেজ প্রশাসনের সাথে সখ্যতা বৃদ্ধি অন্যতম কারণ হিসাবে এখানে আমরা দেখতে পাই। এটা বলতে কোনো দ্বিধা নেই। কিন্তু এই যে নতুনকে গ্রহণ করার এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে সাধুবাদ না জানিয়ে পারা যায় না। হ্যাঁ, ঠিকই। দুটো সত্যতা আমাদের দেখতে নিশ্চয়ই। হবে। এর পাশাপাশি ধরুন, সব থেকে গুরুত্বপূর্ণ পিরিয়ড যেটা রায়পুরের আজকের রায়পুর হয়ে ওঠার সূতিকা গৃহ হিসাবে কাজ করেছে, সেই সময়কালটি হচ্ছে ইউরোপে শিল্প বিপ্লব হয়ে গেছে, ইলামবাজারের গালা লাক্ষা বা ব্যাপক পরিমাণে যে নীল চাষ হতো তার বাজার চলে গেছে। এই সমস্ত বাজার চলে যাওয়ার ফলে স্থানীয় নব্য জমিদাররা তারা শুধুমাত্র ব্যবসায়িক জায়গা থেকে ওখানে শুধু ইনভেস্ট করেছিলেন, শুধু গালা লাক্ষা এবং নীলের এক্সপোর্ট ইম্পোর্টে শুধু মনোসংযোগ করেছিলেন, তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এদের মধ্যে অন্যতম হচ্ছে সুরুলের সরকার পরিবার, তাদের আশানন্দন সরকার। এই আশানন্দ সরকার তখন ব্যবসায়িক প্রয়োজনেই ভুবন মোহনের কাছ থেকে একটা অ্যামাউন্ট ধার নেন, সেটা সম্ভবত 7,000 বা এরকম কিছু একটা, সেই সময়কার সময় উনি ধার নেন। এবং দ্বিতীয়ত, এই যে টাকাটি ভুবন মোহনের থেকে ধার নিল, পরবর্তীকালে উনি শোধ করতে পারেন। বুঝতে পেরেছেন? তার এগেনস্টে এই পরিবারের পক্ষ থেকে কেস করা হয় সিউড়ি কোর্টে। কেসের নাম্বারটা আমার মনে নেই, সম্ভবত 746 কি 346 কি 376 এরকম কিছু একটা। তো এই সিউড়ি কোর্টের এই মামলায় আশানন্দর বিরুদ্ধে রায় যায়। কেসটা রায়পুরের সিংহরা জিতে যায়। কিন্তু এবারে আশানন্দ সেই রায়ের বিরুদ্ধে গিয়ে কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ করে। মনে রাখতে হবে, কলকাতা হাইকোর্ট কিন্তু সেই সময়ে গোটা ভারতবর্ষের বিচারে সুপ্রিম কোর্ট। দ্বিতীয়ত, তারা কাকে হায়ার করলো হচ্ছে প্রসন্ন কুমার ঠাকুরকে। আচ্ছা। এই সমসাময়িক সময়ে ঠাকুর বাড়ির ইতিহাস যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো এই প্রসন্ন কুমার ঠাকুরের সাথে দ্বারকানাথ ঠাকুরের যে পার্ট, এদের দুজনের মধ্যে তখন মামলা মোকদ্দমা বা পারিবারিক পরিস্থিতি খুব একটা সুখকর ছিল না। এই সময় এন্ট্রি নেয় ভুবন মোহনের দুই ভাইপো। তার কারণ ভুবন মোহনের সন্তানরা ততদিনে তখনো পর্যন্ত নাবালক ছিলেন। তারা এই ভাইপো নীলকণ্ঠ ও শ্রীকণ্ঠ। কোন শ্রীকণ্ঠ? জীবন স্মৃতির শ্রীকণ্ঠ বাবু। কোন শ্রীকণ্ঠ? ও, সেই শ্রীকণ্ঠ বাবু যার সাথে রবীন্দ্রনাথের প্রথম ছবি ফটোগ্রাফ আমরা দেখতে পাই। হ্যাঁ হ্যাঁ, শ্রীকণ্ঠ রবীন্দ্রনাথের লেখা দেখেছি। অর্থাৎ কিনা ভুবন মোহনের জীবিত থাকাকালীন তো তার ভাইপোরা এটা দেখাশুনো করবে বলে তো আমার মনে হয় না। অর্থাৎ ভুবন মোহন সেই সময় মারা গেছে। অর্থাৎ কিনা দুর্ভাগ্যবশত প্রথম যুগে রবীন্দ্র গবেষক সহ খোদ রবীন্দ্রনাথ আশ্রমের রূপ বিকাশে যাহা বলিয়া গিয়াছেন যে তাহার পিতা ভুবন মোহনের কাছ হইতে এই বৃহত্তর জমি ক্রয় বা দান হিসেবে গ্রহণ করিয়াছিলেন। এই অনুমানের পেছনে আপনার বুদ্ধদেব আচার্য, বিশ্বভারতীর বুদ্ধদেব আচার্য সুরুল নথি সংকলন প্রথম খণ্ড বিশেষভাবে সহায়ক হয়েছে। এবং উনি প্রথম মানুষ, বুদ্ধদেব আচার্যই প্রথম মানুষ যিনি এই দিকটিকে উন্মোচন করেছিলেন। তো
প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সাথে বা ঠাকুর পরিবারের সাথে বা ঠাকুর পরিবারের এই অংশের সাথে সিংহ পরিবারের যোগাযোগের সূত্রতা সম্ভবত সেই সময় থেকে। আচ্ছা। পরবর্তীকালে আমরা দেখতে পাই যে এই কলকাতা হাইকোর্টেও সিংহ পরিবার এই কেসটি জিতে যায়। কেস জেতার সাথে সাথে আরেকটি ইতিহাস রচনার পথও সেদিন খুলে গেছিল। শান্তিনিকেতনের ইতিহাস রচনার পথ খুলেছিল সেই সময়টাতে। সেই সময়টাতে পথ খুলেছিল রায়পুরের মতো একটি অজ পাড়াগাঁয়ে কলকাতার বাবু দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে আসবেন। পথ খুলেছিল আঞ্চলিক ইতিহাসের নতুন অধ্যায় সূচনার। পথ খুলেছিল বিভিন্ন সময়ে ভুবন মোহনের বেঁচে থাকা নিয়ে যে বিতর্ক তৈরি হয় পরবর্তীকালে হয়েছিল তারও অবকাশ তৈরি হয়েছিল। তার কারণ কোনো মানুষকে মহৎ বানাতে গেলে একজন দুষ্টু লোকের প্রয়োজন হইয়া পড়ে। হ্যাঁ, কারণ মহত্ব বা নায়ক সুলভ চরিত্র বিকশিত করিতে গেলে একজন খলনায়কের প্রয়োজন হয়। হইয়া পড়ে। সেই প্রয়োজনের নিরিখেই ভুবন ডাকাতের গল্পর জন্ম হইয়াছে বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি। এবং যে দারিক সর্দারকে ডাকাত বানাইবার একটা কুচক্র তৈরি হইয়াছিল, বেচারা দারিক সর্দার ছিলেন বাঁকুড়া জেলার সোনামুখী গ্রামের মানুষ এবং দারিক সর্দার এখানে আসেন নাই, তাহাকে দেবেন্দ্রনাথ ঠাকুর নিজে লইয়া আসিয়াছিলেন শান্তিনিকেতনের পাহারাদার হিসাবে। বেচারা দারিক সর্দারকে ইতিহাসের প্রয়োজনে জনৈক কারুর মহত্বের বিচারে তাহাকে ডাকাত সর্দারের একটি রূপ দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে বা অপচেষ্টা করা হয়েছে। রায়পুরে প্রথম যিনি সিংহ বংশের পক্ষ থেকে আসেন, যে নামটি জানা যায়, তিনি হচ্ছেন লালচাঁদ সিংহ। তো এই লালচাঁদ সিংহ ভাগ্য অন্বেষণে বীরভূমে এসেছিলেন। বিভিন্ন জায়গাতে কোথাও গিয়ে মুদ্রিত রূপেও আপনি এই সময়কালটা কেউ বলেছে একটা মানে 1760, কেউ 1770 এই পিরিয়ডটাতে বলেছে, কিন্তু সত্যি কথা বলতে এটার কোনো প্রামাণ্য নথি নেই। লিখিত তথ্য প্রামাণ্য তথ্যের মধ্যে তো তফাৎ আছে। আমি যা লিখে দিলাম সেটাই লিখিত তথ্য, কিন্তু সেই তথ্যটাকে প্রমাণ করার জন্য যে প্রামাণ্য নথি, এই প্রামাণ্য নথি কোথাও নেই যে লালচাঁদ সিংহ কখন কোন সময়টাতে রায়পুর বা তৎকালীন আদমপুরে এসেছিলেন। তবে অনুমান করা যায় পারিপার্শ্বিক পরিস্থিতির বিচারে যে বর্গী আক্রমণ এবং মুর্শিদাবাদের পতনের পরে বীরভূমের রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি যখন বেশ কিছুটা স্থিতিশীল হওয়ার মুখে, সেই সময়ই তারা ভাগ্য অন্বেষণে মেদিনীপুরে তৎকালীন চন্দ্রকোনা থেকে এখানে আসবেন। অনেক জায়গাতে বর্গী আক্রমণের সমসাময়িক সময়কে বলা হয়েছে, মানে বর্গী আক্রমণের সময়ের কথা বলা হয়েছে। এখন যে ভাগ্য অন্বেষণের জন্য নিজের সাথে 1001 ঘর বা 1000 ঘর তন্তুবাই পরিবারকে নিয়ে ব্যবসার কারণে আসবে, তিনি নিশ্চয়ই এরকম একটা ডিস্টার্ব সিচুয়েশনে আসবেন না। না না, দুস্থ মানুষ হতে পারে, ভাগ্য অন্বেষণে আসছেন, তিনি তো আর বোকা নন। যাই হোক, তো এখানে এসে যেটা হলো, ওনার যে পুত্র, ছোট পুত্র শ্যামকিশোর সিংহ, এই শ্যামকিশোর সিংহ কিন্তু মোটামুটি তার বৈষয়িক বা ব্যবসায়িক বুদ্ধি এইসবের জন্য উনি স্থানীয় যে জন চিফ ছিলেন, অর্থাৎ মানে যিনি জন চিফ, যিনি রেসিডেন্ট ছিলেন তৎকালীন বীরভূম জেলার, যিনি রেসিডেন্ট ছিলেন, তার সাথে যৌথভাবে উনি ব্যবসা শুরু করতে থাকলেন। আচ্ছা, বুঝতে পেরেছেন? সেই ব্যবসাটা কি? গড় কাপড়ে। গড় কাপড় মানে কি? মোটা কাপড় যেটা জাহাজের পাল হিসাবে ব্যবহার করা হতো, গালা এবং মোম পালিশ করে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন? তো এটার পরবর্তী ক্ষেত্রে আপনার যখন আস্তে আস্তে প্রভাব প্রতিপত্তি বাড়তে থাকলো, তখন শ্যামকিশোরেরই ছেলে জগমোহন সিংহ, সেও প্যারালালি পিতার সাথে হাত পাকাচ্ছে আর কি। এবং এটা এমন একটি সময়, যে সময়টাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দাপটের সাথে বীরভূমের প্রশাসনিক এবং রাজনৈতিক ক্ষমতাটাকে পাগলের মতন গ্রাস করতে শুরু করে দিয়েছে। এর ফলাফল কি?
রাজনগরের যারা রাজা বা বৃহত্তর জমিদার, যাদের একটা সময়ে প্রায় বার্ষিক আয় বা লভ্যাংশ এরকম কিছু একটা আর্থিক মূল্য ছিল প্রায় 3 থেকে 4 লাখ টাকার মতন, এটা মানে শোনা কথা, এটা আমি ঠিক প্রামাণ্য তথ্য না, 3 থেকে 4 লাখ টাকা, সেইটাতে ওদেরকে বাৎসরিক বা মাসিক ভাতা দেওয়া হলো 400 না 500 টাকার মতো। বুঝতে পারছেন কোথা থেকে কোথায় নেমে গেল? এবং এর মধ্যেখানে একটা ঘটনা ঘটে গেছে যে বর্ধিত কর দিতে না পারার জন্য রাজনগরের রাজা গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তার বিরুদ্ধে, আর তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। বণিকের মানদণ্ড যখন রাজদণ্ড পরিণত হয় তখন নিয়তি হয়তো এরকম ভাবেই হাসে। হ্যাঁ, লোকাল জমিদারদের তো এটাই কাজ ছিল, সেই টাকা সময়ে আদায় করে ইংরেজদের দেওয়া। সেই সময়ে কি হচ্ছে, সেই সময়ে ওই যে রাজনগরের রাজার তত্ত্বাবধানে যারা ধরুন ব্যবসা করছে, সরি, রাজনগরের রাজার তত্ত্বাবধানে যারা রাজ কর্মচারী, উচ্চপদস্থ কর্মচারী, তারা আরো বিভিন্ন রকম ভাবে ব্যবসা বাণিজ্য করে অর্থ উপার্জন করেছে। এবং রাজার যে রাজকর্মচারী, সেই রাজকর্মচারীদের প্রভাব, আর্থিক প্রতিপত্তি রাজার থেকে বেড়ে যাচ্ছে। অর্থাৎ যে ভারসাম্যটা কোন জায়গাতে বিনষ্ট হয়েছিল আপনি বুঝতে পারছেন? এই সময়টিতে ওই যে রাজনগরের যে রাজা যে গ্রেপ্তারি পরোয়ানা মানে এড়িয়ে পালাচ্ছেন, তাকে রায়পুর, আপনার বীরভূমের রায়পুর গ্রামের একজন জমিদার, জেলার একজন বৃহত্তর জমিদার, তিনি প্রায় 50,000 টাকা ধার দিয়েছিলেন। সেই সময়টা কিন্তু 1790-91 এই পিরিয়ডটা মনে রাখতে হবে। 50,000 টাকা মানে তখনকার ফিগারটা। কে সে? জগমোহন সিংহ। একদিন যার দাদু এই বীরভূমে নিঃস্ব হয়ে ভাগ্য অন্বেষণে এসেছিলেন, সময়ের চক্রে পড়ে তারই নাতি সেই জমিদারেরই প্রজন্মকে 50,000 টাকা ধার দিচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা এড়াবার জন্য। এটাকে ইতিহাস কিভাবে দেখে জানি না, আমি এটাকে ভাগ্যচক্র হিসাবে দেখি। হ্যাঁ, এটা ঘটে। ফলে তো, এবং কিসের প্রেক্ষিতে দিচ্ছে? এই যে সুপুর বন্দর, যে বন্দর বাঁচানোর জন্য, বর্গী আক্রমণ প্রতিহত করার জন্য একদিন মুর্শিদাবাদের দরবার থেকে সেনা পাঠানো হয়েছিল, সেই বন্দরটিকে ওরা বন্ধক দিচ্ছে। আচ্ছা। এবং পাশাপাশি ইলামবাজার পরগনা, এই ইলামবাজার পরগনাটা কিন্তু হচ্ছে পরগনা ছিল। এই ইলামবাজার পরগনা অর্থাৎ একেবারে জয়দেব কেন্দুলি থেকে আরম্ভ করে আপ টু আপনার পানাগড় ফানাগড়, এই পুরো এই যে বেলটা, এই ইলামবাজার পরগনাটিকেও বন্ধক দেওয়া হচ্ছে। মজার বিষয় হচ্ছে যে 50,000 টাকা ধার দিচ্ছে এবং যে নিচ্ছে, উভয়ই জানতো এই ঋণ কোনোদিন পরিশোধ হওয়ার নয়, এটি সাময়িক ভাবে তাকে সমস্যা থেকে মুক্তি দিতে পারবে। আস্তে আস্তে যেটা হলো, এই বৃহত্তর পরগনা, এর আগে থেকে কিন্তু এরা ওই যে নিলামে বিভিন্ন অংশ কিনছে, ততদিন পর্যন্ত কিন্তু ওরা ব্যবসায়ী ছিল। এই পরগনাটা আসার পরে এই নামটা আর্থসামাজিক এবং প্রশাসনিক জায়গাতে প্রতিষ্ঠা পেল। এরপরেই চলে আসছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক পদক্ষেপ। ইতিহাস, ভারতীয় সামাজিক রাজনৈতিক কোম্পানি আমলের ইতিহাস, যাকে পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট, বা আমরা বাংলা মিডিয়ামের ছাত্ররা যাকে চিরস্থায়ী বন্দোবস্ত হিসাবে যাকে চিনি, এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বীরভূমের এই যে বড় বড় যারা ব্যবসায়ী ছিল, তারা প্রশাসনিকভাবে আনুষ্ঠানিক রূপে জমিদার হিসাবে পরিগণিত হলেন। অধ্যাপক রঞ্জন গুপ্ত তার গবেষণাতে যে শ্রেণীটিকে বলেছেন বীরভূমের নব্য জমিদার শ্রেণী। হ্যাঁ হ্যাঁ, এই জমিদার শ্রেণী তখন সৃষ্টি হয়।
জায়গাটি পরবর্তী ক্ষেত্রে আমরা দুই চরিত্রকে সামনে আনবো, অর্থাৎ দেবেন্দ্রনাথের প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, যার মাধ্যম দিয়ে ঠাকুর পরিবারের সঙ্গে যোগাযোগ হলো, তার পুত্র দেবেন্দ্রনাথকে, এবং এদিকে আনবো শ্রীকণ্ঠ সিংহকে। এই শ্রীকণ্ঠ সিংহ এবং দেবেন্দ্রনাথ দুইজনেই জমিদার বংশের হলেও তারা নিজেরা মূলত আধ্যাত্মিক জায়গা থেকে অনেক বেশি বা বলতে পারেন যে আধ্যাত্মিক চেতনা সম্পন্ন মানুষ ছিল। তাদের এই একে অপরের কাছে আসার পেছনে আধ্যাত্মিক চেতনা বা সাধনা, এই জায়গাটি অত্যন্ত শক্তিশালী পরিচায়ক হিসাবে কাজ করেছিল। পরবর্তী ক্ষেত্রে আমরা যদি ব্রাহ্ম ধর্মের দিকে দৃষ্টিপাত করি, রামমোহন রায় মারা যাওয়ার পরে সম্ভবত 1945 উনি মারা যাচ্ছেন, সম্ভব না, সরি, দ্বারকানাথ মারা যাচ্ছেন 1900, যাই হোক। তো রামমোহন রায় মারা যাওয়ার পরে ব্রাহ্ম ধর্মের যখন ধারক ও বাহক একরকম ভাবে হয়ে গেলেন আমাদের দেবেন্দ্রনাথ ঠাকুর, সেই সময়টাতে কিন্তু উনি ব্রাহ্ম ধর্ম প্রচারের যে উদ্যোগ, বিভিন্ন জায়গাতে যাওয়া, উপাসনা করা, এইসবগুলো কিন্তু আমরা দেখতে পাই। অর্থাৎ আচ্ছা আচ্ছা প্রতাপনারায়ণ সিংহই হচ্ছে প্রথম বীরভূমবাসী যিনি আনুষ্ঠানিকভাবে ব্রাহ্ম ধর্মের দীক্ষা নিয়েছিলেন। পর্বতে অবস্থানকালে মহর্ষি রাজনারায়ণ বসুকে একটি চিঠিতে লিখছেন যে, তুমি শুনিয়া আহ্লাদিত হইবে, বীরভূম নিবাসী প্রতাপনারায়ণ সিংহ ব্রহ্ম রস আস্বাদন করিয়া আহ্লাদিত হয়েছেন, বা এরকম কিছু। অর্থাৎ শ্রীকণ্ঠে সূত্র ধরে পারিবারিক বন্ধু দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতাপ নারায়ণের মাধ্যম দিয়ে সেই একই পরিবারে উনি গুরুদেব হয়ে গেলেন, একটা অংশের কিন্তু। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছেন? অর্থাৎ প্রতাপ নারায়ণের দীক্ষা নেওয়ার পরে যখন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আসছেন, তখন কোনো পারিবারিক বন্ধু আসছেন না, তখন প্রতাপ নারায়ণের যে কাকা বা দাদা, অর্থাৎ শ্রীকণ্ঠ সিংহের সাথে ভাই হবে, তো শ্রীকণ্ঠ সিংহের বন্ধু হিসাবে কিন্তু আসছেন না, তিনি তার গুরুদেব হিসেবে। তো এরই মধ্যেখানে একটি ঘটনা ঘটে গেল প্যারালাল এই সময়টিতে। 1861 সালে ঠাকুর পরিবারের উজ্জ্বলতম নক্ষত্র রবীন্দ্রনাথ ভূমিষ্ঠ হলেন। আর ঠিক তার কয়েক বছর পর 1863 সালে লর্ড সত্যেন্দ্র প্রসন্ন সিংহ বা লর্ড এসপি সিনহা জন্ম নিলেন রায়পুর সিংহ পরিবারে। আরো একটি ঘটনা ঘটল 1863 সালে। ব্রাহ্ম ধর্মের প্রসার ও বিকাশের জন্য দেবেন্দ্রনাথ তখন যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছেন। পাশাপাশি সেই সময়টাতে উনি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছেন। আসলে আজকে আমরা যে শান্তিনিকেতনকে যে জায়গায় দেখি, এটি ছিল ঘটনাচক্রে পছন্দ হওয়া বা পছন্দ করা। এটা ছিল তার লাস্ট অপশন বা লাস্ট চয়েস। তার প্রথম পছন্দের জায়গা ছিল গুসকরার কাছে আমের বাগান। আচ্ছা। দ্বিতীয় পছন্দের ছিল রায়পুরেরই পাশে একটি গ্রাম, কাকুটিয়া গ্রাম, অর্থাৎ চৈতন্যমঙ্গল কাব্যের রচয়িতা এবং রচনাস্থল যে কাকুটিয়া, লোচন দাসের শ্বশুর বাড়ি সেই কাকুটিয়া, যেখানে কিনা সেই সময় ততদিনে এই বাড়িরই একটি অংশ গিয়ে, এরা তো উত্তরারীয় কায়স্থ বাষ্যপ গোত্র, এদের কুলদেবতা নারায়ণ, এদেরই একটি অংশ গিয়ে শক্তির উপাসনা অর্থাৎ কালী পূজা করতে থাকে। পরবর্তীকালে বামাক্ষেপা স্বয়ং ওখানে এসেছে।
তো কাকুটিয়া জঙ্গলে ঘেরা নিরিবিলি কাকুটিয়া গ্রামটি কিন্তু তার পছন্দের ছিল। আচ্ছা, কিন্তু নিরাকার এবং সাকারের দুই উপাসকের মধ্যে এটা কি দূরদৃষ্টি বলে, নিরাকার এবং সাকারের মধ্যে ভবিষ্যতে কোনো দ্বন্দ্ব বা বিরোধ যাতে না তৈরি হয়, সে কারণে ওই জায়গাটিতে শেষ পর্যন্ত শান্তিনিকেতন প্রতিষ্ঠা বা শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা রূপ পায়নি। আচ্ছা, পরবর্তীকালে বর্তমান যে শান্তিনিকেতন ছাতিমতলা, সেখানটিতে ওনাকে জমি দান করা হয়। এখানে একটি বিষয় আছে, তিনি ওই জায়গাটা কি করে আবিষ্কার করলেন এই নিয়ে নানা মুনি নানা মত বলে গেছেন। তার মধ্যে বোলপুর থেকে রায়পুর আসার পথে, এটা বর্তমান রাস্তা হোক বা পুরানো কালের রাস্তা হোক, ওই জায়গাটি পড়ে না। সিদ্ধান্ত 3, অনুমান ভিত্তিক সিদ্ধান্ত সমস্তগুলো। এখান থেকে কঙ্কালীতলা বা তারাপীঠের যেহেতু রাস্তা ছিল আগে, ফলত অনুমান করা যায় সেখানে একটা সময়ে তন্ত্র সাধনা বা তান্ত্রিক বা শক্তি উপাসকেরাও সেখানে বসে সাধনা করে থাকতে পারেন। তো আপনারা যে ওই ঘরটি দেখলেন, ওই যে উপরের ঘরটি, ওইটি হচ্ছে সেই ঐতিহাসিক ঘর। ওইটি হচ্ছে ওই যে ওখানে যে ঘরটি দেখলেন, ওইটি হচ্ছে সেই ঐতিহাসিক ঘর, যে ঘরে 1863 খ্রিস্টাব্দে এই পরিবারের ভুবন মোহনের পুত্ররা, অর্থাৎ প্রতাপ নারায়ণ, উদয় নারায়ণ, এই সমস্ত পুত্ররা মিলে গুরুদেব দেবেন্দ্রনাথ ঠাকুরকে 20 বিঘা জমি এবং তার পাশাপাশি শান্তিনিকেতন নামের একটি গৃহ দান করেছিলেন। আজকের পর্ব এইখানেই শেষ করলাম। বাকিটা পরবর্তী পর্বে দেখতে পাবেন খুব শীঘ্রই। নমস্কার।